নমস্কার, আইনি জিজ্ঞাসায় আপনাদের স্বাগত। আজকের আমাদের সঙ্গে আছেন বিখ্যাত অ্যাডভোকেট মিস্টার সন্তোষ স্বর্ণকার। উনি প্র্যাকটিস করেন ব্যারাকপুর সাব ডিভিশনাল কোর্টে। নমস্কার। আজ সন্তোষবাবুর থেকে আমরা জানবো যে বিষয়ে, সেটা হলো জিডি। এই জিডিটা কি? জিডি হলে মানুষের মনে অনেক রকমের ভয় থাকে। জিডি হলে কি আদৌ অ্যারেস্ট হয়? তাহলে আমরা জেনে নিই ওনার থেকে। আমি সন্তোষ স্বর্ণকার, অ্যাডভোকেট, ব্যারাকপুর কোর্ট। আজকে আমার বিষয় হচ্ছে জিডি এন্ট্রি। অনেক সময় সাধারণ মানুষের একটা ভীত সন্তোষ থাকেন যে জিডি হয়ে গেছে আমার এগেন্সে, আমি কি করব, সেটা মানুষ বোঝে না। সেই হিসাবে আমি বলবো যে তারা যত তাড়াতাড়ি সত্বর কোনো অ্যাডভোকেট বা কোনো ভালো মানুষের, সাধারণ মানুষ যারা জানে ল সম্বন্ধে, তাদের কাছে গিয়ে সেই ব্যাপারটাকে জানার জন্য, অথবা এটাই ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ যদি আমরা এই জিডিতে ভয় পাই, জিডি হচ্ছে অসংজ্ঞেয় অপরাধ, মানে আমরা যেটা না জানতেই যে অপরাধটা হয়েছে, তাতে আমাদের কোনোদিনই পুলিশ অ্যারেস্ট করতে পারে না। এতে পুলিশ অ্যারেস্ট করতে হলে তাকে কোর্ট থেকে পারমিশন নিতে হবে, এবং পারমিশনের পরে সে যদি জজ সাহেব মনে করেন যে হ্যাঁ এই অপরাধ তিনি সত্যিই তার দ্বারা হয়েছে, তবেই অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয়। নাহলে উইদাউট অ্যারেস্ট ওয়ারেন্টে এই অপরাধের জন্য কোনো অ্যারেস্ট হয় না। সন্তোষবাবু, এবার ধরুন যে একটা জিডি ফাইল হয়ে গেছে, তো তারপরে আমাদের কি করণীয়? তারপরে আমরা কি করব? এর পরের ফার্দার প্রসেস কি? এরপরে যদি থানা থেকে ফোন আসে বা কোনো কারোর কাছে কল এলো যে আপনার নামে জিডি হয়েছে, আপনি থানায় যোগাযোগ করুন, তখন যদি কোনো অ্যাডভোকেট পাশে থাকেন তার সাথে যোগাযোগ করুন, অথবা নিজে থানায় গিয়ে যোগাযোগ করুন। ভয় পাওয়ার কিচ্ছু নেই এখানে যে পুলিশ আমাকে অ্যারেস্ট করে রেখে দেবে বা কিছু থানায় নিয়ে গিয়ে রেখে মারবে, এসব কিচ্ছুই হবে না। পুলিশ জানতে চাইবে ঘটনাটা কি হয়েছিল, সেই হিসাবেই পুলিশ সেই ঘটনাটাকে কোর্টের কাছে পেশ করবে, এবং কোর্ট যেটা ডিসাইড করবে, যদি হয় হ্যাঁ সত্যিই কোনো অপরাধ হয়েছে, তার জন্য তাকে বেল নিতে হবে। তাছাড়া আর কিছু না, এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আমরা মাঝে মধ্যেই শুনে থাকি কগনিজেবল অফেন্স আর নন কগনিজেবল অফেন্স। এটার বিষয়ে যদি একটু খুলে বলেন। কগনিজেবল অফেন্স হচ্ছে যে অফেন্স আমাদের স্বজ্ঞানে হয়। চুরি, ডাকাতি, খুন, রেপ, এগুলোকে বলা হয় কগনিজেবল অফেন্স। আর নন কগনিজেবল অফেন্স বলতে বোঝায় যেগুলো আমাদের অজ্ঞানবশত হয়েছে, যেগুলো ভিড়ের মধ্যে কোনো মারপিট হচ্ছে, বা আশেপাশে বাড়ির পাশে কোনো কারোর সাথে ঝামেলা হলো, সেই হিসাবে যে ডায়েরিটা বা হয়, সেগুলো নন কগনিজেবল অফেন্স আন্ডারে পড়ে। সো কগনিজেবল অফেন্স হচ্ছে যেটা আমরা ডাইরেক্ট এফআইআর হয় এবং পুলিশ উইদাউট অ্যারেস্ট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। আর নন কগনিজেবল অফেন্স হচ্ছে যেখানে পুলিশকে অ্যারেস্ট ওয়ারেন্ট আনতে হবে, তারপরে পুলিশ সেটা অ্যারেস্ট করতে পারে। আদারওয়াইজ নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে কোনো দিনই পুলিশ অ্যারেস্ট করতে পারে না যদি অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকে। কিন্তু কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে সবসময় পুলিশ উইদাউট এনি ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে। সবসময় আমরা দেখি সমাজের যেখানে সেখানেই নতুন বিয়ে হচ্ছে, আবার বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এবার এই বিবাহ বিচ্ছেদ আর বিবাহের মাঝখানে একটা দেখা যায় যে বাড়ির লোকেদের সাথে, স্বামীর বাড়ির লোকের সাথে স্ত্রীর কোনো বনিবনা হয় না, আবার স্ত্রীর বাড়ির লোকের সাথে স্বামীর বাড়ির লোকের কোনো বনিবনা হয় না। সেক্ষেত্রে সবসময় আমাদের এখানে একটা ধারা প্রয়োগ করা হয়, সেই ধারাটা হচ্ছে 498A। এই 498A সম্বন্ধেই আজকে আমি বলবো। সো 498A, যেখানে অনেক ক্ষেত্রে এটা ইউজ করেন মহিলারা, বাট এটায় অনেক সময় মিসইউজও হয়, আবার এটা সদর্থকও। কারণ যখনই কোনো মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, স্বামীর মা,
বা স্বামীর কোনো পরিবারের লোকজনেরা যে কোনোভাবেই টর্চার করেন মহিলাদের, এবং সেক্ষেত্রে তারা হতাশ হয়ে পড়েন কি করব কি না করব। সেই ক্ষেত্রে এই 498 ধারাটা খুবই প্রয়োজনীয়। 498A যখনই হয় তখন 498 একটা হচ্ছে নন বেলেবল সেকশন। সেক্ষেত্রে দেখা যায় যে ক্রাইমের গভীরতাটা কতটা, কী রকম ক্রাইমটা হয়েছে, তাকে সত্যিই কি উৎপীড়ন হয়েছে মহিলা, তাতে কি সত্যি কোনো অত্যাচার হয়েছে ওনার সাথে। সেক্ষেত্রে আমরা অনেক কিছু আমাদের দেখতে হবে। এখানে আমি সেই বিষয়ে একটু গভীরভাবে একটু আলোচনা করছি। এখানে 498 যখনই হয় তখন পুলিশ বাড়িতে আসে, এসে জিজ্ঞাসাবাদ করে যে কি হয়েছে কি হয়নি, এবং তারপরেই সেটা অ্যারেস্ট করে নিয়ে যায় স্বামীরকে বা স্বামীর বাড়ির সকলকে, যাদের নামে থানায় এফআইআর করা হয়েছে। এখানে যদি সত্যি কোনো অপরাধ স্বামীর বাড়ির লোকেরা বা স্বামীর দ্বারা হয়ে থাকে তখন সেটা প্রযোজ্য, এবং সেক্ষেত্রে কোর্টও এখানে বেল প্রোভাইড করে না। বাট যখনই দেখা যায় যে এক্ষেত্রে মিসইউজ করা হয়েছে, বা স্বামীর বাড়ির লোককে বা স্বামীকে ফাঁসানোর জন্য, বা যিনি কমপ্লেন করেছেন তিনি সত্যি স্বামীর সাথে থাকতে চান না, সেই জন্য সেই বশত সেই কারণেই তিনি এফআইআরটা করেছেন, তখন সেটা কোর্টের নজরে পড়ে এবং কোর্ট তাকে বেল দিয়ে দেয়। এখানে 498-এর মিসইউজটা অনেক ক্ষেত্রেই এখন বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা এই মিসইউজটাকে কিভাবে আমরা বাঁচাতে পারি, কিভাবে আমরা রক্ষা করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের সবসময় এই আলোচনাটা আমাদের মধ্যে হয়ে থাকে। এবং এই মিসইউজটাকে আমরা দেখি অনেক সময় স্ত্রীরা হাজবেন্ডের প্রতি সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে, বা স্বামী অনেক সময় ড্রাঙ্কেন অবস্থায় থেকে বাড়িতে মারধর করে, বা স্বামীর বাড়ির যারা মেম্বার্স আছেন তারা অনেক সময় কি করেন, ওয়াইফ তার স্বামী তার নিজের পছন্দ মতন বিয়ে করেছে, এবার সে কি করছে, বাড়ির লোকের পছন্দ নেই সেটা। এবার তখন কি করছে ওনারা, বাড়ির লোকেরা তাদের মানে স্বামীর অজ্ঞাতসারে অনেক সময় তার ওয়াইফের উপর খুবই অত্যাচার করে, বা মৌখিকভাবে তার উপর টর্চার করে। মৌখিকভাবেও টর্চার এক প্রকারের ক্রাইম। মৌখিকভাবেও গায়ে হাত না দিয়ে যদি মৌখিকভাবেও কোনো একটা কিছু বলা, কোনো ভুল, কোনো উল্টো পাল্টা সিদ্ধান্ত নেওয়া, সেই সবকেই আমরা এখানে তারা এটা কগনিজেবল অফেন্সের আন্ডারে পড়ছে। তখনই আমরা এই কগনিজেবল অফেন্সের আন্ডারে এটা 498, এবং মানে এটা জ্ঞান সঙ্গতভাবে হয়েছে, মানে সে জেনে বুঝে অপরাধটা করেছে, তার সজ্ঞানে অপরাধ হয়েছে, এবং এই সজ্ঞানে অপরাধকেই আমরা বলছি কগনিজেবল অফেন্স। এবং এই অফেন্সের ক্ষেত্রে সেটা নন বেলেবল অফেন্স, এবং এই নন বেলেবল অফেন্সে যখনই প্রমাণ হয় যে হ্যাঁ সত্যি তার প্রতি অত্যাচার হয়েছে, তার সাথে অনেকগুলো ধারা আরও প্রয়োগ করা হয়ে থাকে, যেগুলো হচ্ছে ধারা 406 হয়, 354A হয়, 354B হয়। যেটা 354A অথবা B এর ক্ষেত্রে আমি বলছি, 354A আর B হচ্ছে মডেস্টি অফ ওমেন, আউটরেজ মডেস্টি অফ ওমেন, মানে হচ্ছে গায়ে হাত দেওয়া, মহিলাদের গায়ের উপর হাত দেওয়া, সেটাকেও আমরা 354
354 এ 354 ধারায় আমরা আউটরেজ মডেস্টি অফ ওমেনের এই ধারা প্রয়োগ করা হয়ে থাকে। সেখানে আমরা দেখব যে এই ধারা বা 406 কেন প্রয়োগ করা হয়। এক্ষেত্রে দেখা যায় যে তার সাথে অত্যাচার হচ্ছে, যেখানে তিনি তার স্বামীর সাথে থাকতে চাইছে না, সেক্ষেত্রে স্বামী জোর করে তার সাথে থাকার জন্য তাকে মারধর করছে বা তার সাথে কোনো অত্যাচার করছে, সেক্ষেত্রে এই ধারাগুলোই প্রয়োগ করা হয়ে থাকে। তাছাড়া আরও যে 406 ধারা বললাম, এক্ষেত্রে 406-এর ক্ষেত্রে বলতে পারা যায় যে 406 যখনই প্রয়োগ করা হচ্ছে তখন তার যে স্ত্রীধন আর্টিকেলসগুলো আছে, স্ত্রীধন আর্টিকেল রিকভারির জন্যই এই 406 ধারাটা মূলত প্রয়োগ করা হয়ে থাকে। যদি থানা কোনো সময় জিডি না নিতে চায় তখন আমরা কি করব? আমার সাথে অত্যাচার হয়েছে কিন্তু থানা জিডি নিচ্ছে না, তখনই আমরা একটা কমপ্লেন লেটার লিখব কমিশনার অফ পুলিশ, যেখানে কমিশনার আছেন সেই এরিয়াতে কমিশনার অফ পুলিশকে একটা চিঠি লিখব। নর্মাল একটা সাদা কাগজে একটা কমপ্লেন লিখব, যা আপনার সাথে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা, এবং থানা সেটা নিতে অস্বীকার করেছে, তখনই এই এটা জিডি হিসেবেই ব্যবহার করা হয় পরবর্তীকালে। অনেক সময় রাস্তাঘাটে দেখি কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু মানুষ ধরতে ভয় পায় বা কমপ্লেন করতে ভয় পায় বা তুলে হসপিটাল নিয়ে যেতে ভয় পায়। সে সময় আমাদের কি করণীয়? আমাদের সবসময় যখনই আমরা দেখব রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তখনই আমরা প্রথমেই তাকে হসপিটালে পাঠাবার ব্যবস্থা করব বা ফার্স্ট এড দেওয়ার ব্যবস্থা করব। এবং যদি সেক্ষেত্রে কোনো আইনি জটিলতা হয় তখন পুলিশের ভয় পায় যে আমরা গিয়ে আইনি জটিলতা ফাঁসতে পারি, বা এই অ্যাক্সিডেন্টটা কী কারণে হয়েছে বা আমার দ্বারা হয়েছে কি না, সে ব্যাপারে অনেকে ভয় থাকে। অনেকে এটা পেশেন্টকে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সেকে ধরতেও যায় না, এতে অনেকে মারা যায়। কিন্তু সেক্ষেত্রে আমাদের কোনো ভয় পাওয়ার কিচ্ছুই নেই। এখানে আমাদের সেই মানুষটাকে সাহায্য করতে হবে এবং পুলিশকে যথাযথভাবে কি ঘটেছে সেটা বললেই আর কোনো প্রবলেম থাকবে না। আজকে আমি ধারা 376-এ রেপ, কিভাবে মহিলার সাথে অত্যাচারটা হয়েছে, এবার মহিলা মানুষ তিনি তার কমপ্লেন লোক জনসমক্ষে বা ওপেনলি তো বলতে পারবেন না, তো তিনি কিভাবে তার কমপ্লেনটা করবেন সেটাই আজকে আমি বলবো। প্রথমত, যার সাথে এই অত্যাচারটা হয়েছে তিনি প্রথমেই মহিলা থানায় গিয়ে মহিলা ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর লেভেলের অফিসারের কাছে তার গোপন জবানবন্দি দেবেন, এবং মহিলা থানার যিনি ইনচার্জ তিনি তার গোপন জবানবন্দিটাকে এফআইআরে নোট করে সেটা কোর্টে পাঠাবে, এবং কোর্টে পাঠানোর পরে যে মহিলার সাথে অত্যাচারটা হয়েছে তাকে কোর্টে নিয়ে আসা হবে এবং তার পুরো জবানবন্দি লেডি ম্যাজিস্ট্রেটের আন্ডারেই নেওয়া হবে, এবং তার পরবর্তী যে তার সাথে সেই অত্যাচার করেছে তার এগেনস্টে যথাযথ আইনি পদক্ষেপ তখন নেওয়া হয়ে থাকে। এখানে স্কুল বা আমাদের অনেক সময় কলেজে অনেকে আমরা যাই, কিন্তু অনেক সময় দেখা যায় স্কুলের বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তখন তার সাথে কোনো পুল কারের বা কোনো টিচার গায়ে হাত দিল, এবং গায়ে হাত দেওয়ার ক্ষেত্রে তার একটা খারাপ অনুভব হলো বা অনুভূত হলো, তখন সে সঙ্গে সঙ্গেই তার টিচারকে জানাবে এবং তার গার্জেন বা প্যারেন্টস যে বাবা মা তাকে জানাবে, এবং সেক্ষেত্রে আইনি পদক্ষেপের ব্যবস্থা করা হয়ে থাকে। যেখানে আমাদের যদি কোনো স্কুলে কোনো
এই রকম ব্যাড টাচ, মানে যেটা আমাদের ব্যাড টাচ বলতে বোঝাচ্ছে যে টাচটা ভালো না, আর যে টাচ মানে হচ্ছে যে এটা স্নেহ ভরা টাচ বা ছোঁয়া, স্নেহ ছোঁয়া, সেটা হচ্ছে গুড টাচ। এবং যে টাচটা স্নেহের না, বাবা মা ছাড়া অপর কেউ যদি তাকে টাচ করে সেটা হচ্ছে ব্যাড টাচ। এবং গায়ের এমন এমন পার্টসে, যেমন বুকে, পায়ে যে টাচটা করা হয়ে থাকে সেই টাচগুলোকেই আমরা ব্যাড টাচ হিসেবে অভিহিত করতে পারি। এবং সেক্ষেত্রে সেই বাচ্চা, সেই স্টুডেন্ট তার টিচারকে সঙ্গে সঙ্গেই জানাতে পারে। এবং সেক্ষেত্রে স্কুলের ক্ষেত্রেও স্কুলের টিচার বা প্যারেন্টস ডাইরেক্ট থানায় কমপ্লেন করবে এবং থানা সেই কমপ্লেন নিয়ে সেই লোককে যথাযথ শাস্তির ব্যবস্থা করবে। আমরা মাঝে মধ্যেই দেখে থাকি যে টিভিতে বা পেপার দেখে থাকি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্কস প্লেস। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কর্পোরেট সেক্টর বা অনেক যেগুলো আমাদের নাইট ডিউটি করে মহিলারা, সেক্ষেত্রে অনেক সময় ওয়ার্কস প্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় তার ক্ষেত্রে। অনেক সময় তার প্রমোশনের ক্ষেত্রে বা অনেক সময় তার মাইনে বাড়াবে বলে এরকমই অনেক তার বসেস দ্বারা তারা অত্যাচারিত হয় বা আদার্স কলিগের দ্বারা তারা হ্যারাসমেন্ট হয়। এবং সেই হ্যারাসমেন্ট তার কথার মধ্যে দিয়ে হতে পারে, বাক্যের মধ্যে দিয়ে হতে পারে, অথবা তার ছোঁয়ার মধ্যে দিয়ে হতে পারে, গায়ে হাত দেওয়া বা তার সাথে কোনো নোংরাভাবে বা মিলিত কোনো করা, সেক্স করা, এগুলোকেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে ধরা যায়। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যখনই হয় তখন সেই ক্ষেত্রে অনেকগুলো ধারাই আছে। সেখানে যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা যায় কারোর ক্ষেত্রে, তখন সেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে ধারা 354A আর 354B আর ধারা 354D প্রয়োগ করা হয়ে থাকে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠান আইনি জিজ্ঞাসা আমাদের সঙ্গে থাকার জন্য। ভবিষ্যতে যদি দর্শকদের এছাড়া কোনো আইনি সমস্যা কিছু থাকে, নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন।